আর একবার আমন্ত্রণ সকালের বাংলাদেশ দেখছেন দর্শক। কলি এবং জুবাইর আপনাদের সঙ্গে আছি। তিনজন চমৎকার মানুষ নিয়ে বিরতির পর আমাদের ফেরবার কথা ছিল। আজ যেমনটা আয়োজনের শুরুতে বলছিলাম, ধরিত্রী দিবস 1970 থেকে যাত্রা শুরু হলেও কালের বিবর্তনে আন্তর্জাতিক স্বীকৃতি, তারপর এখন বিশ্বে প্রায় 200টি দেশ একই সাথে এই দিনটি উদযাপন করে। কারণ এর গুরুত্ব, কারণ এর প্রভাব, কারণ আমাদের বেঁচে থাকার সাথে এর সম্পৃক্ততা। এই বিষয়ে কথা বলতে তিনজন চমৎকার চেঞ্জ মেকার আজ আমাদের সাথে আছেন। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন, ডান দিকেই বসেছেন দীন মোহাম্মদ রিয়াদ। শুভ সকাল। জলবায়ু কর্মী হিসাবে নিজেকে এরই মধ্যে প্রমাণ করেছেন। তার পাশেই আছেন আজিজুন তমা, একজন সমাজকর্মী হিসেবে তিনি সমাজ সংস্কারের কাজ করে যাচ্ছেন। তার পাশেই রয়েছেন মোহাম্মদ সোহানুর আমিন, যিনি পরিবেশ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন। তিনজনকে শুভ সকাল, আমন্ত্রণ সকালের বাংলাদেশে ধরিত্রী দিবসের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? চমৎকার, ভালো আছি। আমরা বলছি যে আজকে ধরিত্রী দিবস। দীন মোহাম্মদ রিয়াদের কাছেই শুরুতে জানতে চাইব, জলবায়ু কর্মী হিসেবে কাজ করছেন আপনি, আপনার পরিবেশ পরিস্থিতি, বাংলাদেশ, পুরো বিশ্ব, এই সব কিছু নিয়েই হয়তো ছোট ছোট করে সবার কাছ থেকেই জানতে চাইব, কিন্তু আজকের দিনের মহত্বটা কতখানি আপনি বলে মনে করেন, সেই প্রশ্নের উত্তর দিয়েই আজকে আলোচনাটা শুরু করতে চাই। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, সেই সাথে ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে এই ধরনের আয়োজনে আজকে উপস্থিত হওয়ার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্ব ধরিত্রী দিবস, আমরা বলি যে আমরা পৃথিবীতে বেঁচে থাকবো, আমরা পৃথিবীকে সঙ্গে নিয়ে বাঁচবো, এমন কোনো পরিবেশ আমরা তৈরি করবো না যেখানে পৃথিবী বেঁচে থাকবে না। কারণ পৃথিবী যদি বেঁচে না থাকে আমরা কখনো বেঁচে থাকবো না। বিশ্ব ধরিত্রী দিবস আমরা চাই না শুধু একটি দিন থাকুক পৃথিবীর জন্য, আমরা চাই প্রতিটি দিন থাকুক পৃথিবীর জন্য। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে পরিবেশের জন্য কাজ করি, পৃথিবীর জন্য কাজ করি। যদি আজকে আমি সকালবেলা যমুনা টেলিভিশনে না থাকতাম, তাহলে আমি থাকতাম 55 কদমতলা গুলশান 2-এ। কারণ সেখানে আমরা প্রতিনিয়ত কাজ করি পরিবেশের রক্ষার জন্য। আমরা সকালবেলায় গাছ লাগানো থেকে শুরু করে গাছের পরিচর্যা এবং বিভিন্ন ধরনের মানুষকে আমাদের সাথে সম্পৃক্ত করা, পরিবেশের কি দরকার, কিভাবে দরকার, কতটুকু দরকার, কেন আমরা পরিবেশের জন্য কাজ করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা একসাথে একটা কমিউনিটি হিসেবে কাজ করি এবং আমরা চেষ্টা করি যে পৃথিবীকে একটি সুন্দর এবং একটি সবুজ পৃথিবী হিসেবে গড়ার জন্য, যে সুবাদে আমরা নিয়মিত কাজ করছি। আর আমরা চেষ্টা করি পৃথিবী হোক ন্যায্যতার, জবাবদিহিতার, দুর্নীতিমুক্ত সবুজ পৃথিবী, সেই জায়গা থেকে কাজ করা। কি চমৎকার, একটি শেষ অনেকগুলো কথা বলে ফেলেছে। আর একটু আজিজুন তোমার কাছে যেতে চাই। তোমার যেমনটা করে আসলে দীন মোহাম্মদ বলছিলেন তার প্রতিদিনকার কর্মব্যস্ততার কথা, এবং আপনাকে আয়োজনের শুরুতে পরিচয় করে দিচ্ছিলাম আপনি একজন সমাজকর্মী। সেই দৃষ্টিকোণ থেকে একটু তারুণ্য প্রসঙ্গে আসি। তরুণেরাই সমাজ পরিবর্তনের বিশাল বিশাল কিছু প্রমাণের সাক্ষী হয়ে রয়েছে, ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আগামীর পৃথিবীকে আরও অনেক বেশি বাসযোগ্য করে তোলা, কিংবা আগামীর সমাজ ব্যবস্থাকে পৃথিবী বাসযোগ্য করবার জন্য পরিচালিত করবার পিছনে তারুণ্যের সংযোজনে বা তারুণ্যের অংশগ্রহণে কতখানি আগ্রহ দেখছেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই ধরনের ডিসকাশনগুলো যখন এই প্রশ্নগুলো পাই আমরা এখানে যারা আছি আমাদের খুবই ভালো লাগে বলতে, কারণ আমরা সবাই তরুণ, এখনো তরুণ, বা আমরা সবসময় তরুণ, আমরা সবাই তরুণ বলতে গেলে। এই পৃথিবীতে আসলে যে বসবাসযোগ্য যে জায়গাটা, এখানে যারা আছে সবাই তরুণ। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলার চেষ্টা করি যে যখন আমরা কোনো কিছু নিয়ে কাজ করতে যাব বা যখন আমরা সমাজ উন্নয়নের কথা চিন্তা করব, সমাজ, তারপর হচ্ছে দেশ, পৃথিবী, আমরা যখন গ্লোবালি চিন্তা করব, তখন সেই জায়গাটাতে দেখা যায় যে যখন কোনো প্রয়োজনের তাগিদ আসে যে এখন আমাদেরকে এটা করা দরকার বা এটা করতে হবে। যেমন জলবায়ুর কথা চিন্তা করেন, যে পুরো বিশ্ব এটাকে নিয়ে ব্যস্ত, এখানে তরুণদের উপস্থিতিটা অনেক বেশি। সব জায়গায় দেশে একটা সমস্যা তৈরি হবে, দেখবেন যে তরুণরাই ঝাঁপিয়ে পড়েছে সবার আগে। সমাজ পরিবর্তন থেকে শুরু করে আমরা যেটা দেখতে পাই এবং আমরা যেভাবে বলি, এবং উন্নয়নের কথা যদি আমরা চিন্তা করি, যখন কেউ চিন্তা করে যে আমার এই কমিউনিটিতে এই জিনিসটা প্রয়োজন, তখন ডিসকাশনটা তরুণদের থেকে শুরু হয় এবং সেটা আস্তে আস্তে একটা পরিবর্তিত পর্যায়ে গিয়ে দেশ এবং বিশ্বে গিয়ে পৌঁছায়। সো আমি আসলে আমার দিক থেকে তরুণদের উপস্থিতিটা সবসময় এইভাবেই দেখি। চমৎকার, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সোহানুর আমির, একটু জানতে চাই, এই যে পরিবেশ নিয়ে কাজ করছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশকে আমরা কিভাবে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছি,
কেমন আছে আমাদের পরিবেশ? সেই সাথে আরেকটা ছোট্ট সংযোজন আছে কলি চমৎকার এই প্রশ্নের সাথে, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা যে কাজটা করছেন সবচেয়ে কঠিন কাজ। কারণ এই মুহূর্তে আমরা যখন কথা বলছি পরিবেশ কোথাও না কোথাও বিপর্যস্ত, কোথাও না কোথাও পরিবেশে দূষণ হচ্ছে, এবং বাংলাদেশের মতো একটি দূষণপ্রবণ অঞ্চলে দাঁড়িয়ে একজন পরিবেশ কর্মীর এই কর্মব্যস্ততাটা আসলে কতখানি, কিংবা সচেতনতার জায়গা তৈরি করার ক্ষেত্রে কতখানি বেগ পেতে হয়, সব কিছু মিলিয়ে যদি একটু শুনি। ওকে, প্রথমত যমুনা টেলিভিশনকে অনেক ধন্যবাদ এ ধরনের একটা আয়োজন করার জন্য ধরিত্রী দিবস উপলক্ষে, কারণ এই ধরনের আয়োজনগুলো আসলে অনেক বেশি করে প্রয়োজন। আর প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে জলবায়ু পরিবেশ নিয়ে বাংলাদেশকে আসলে আমরা বিশ্বে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। প্রেক্ষাপটটা একটু হয়তো বা আমাদের জন্য জটিল হতে পারে, যে আমরা আসলে বাংলাদেশ তো সবচেয়ে বেশি ভার্নারেবল কান্ট্রি, জলবায়ু পরিবেশের কথা যদি আমরা বলতে যাই টপ 10-এর মধ্যে আমরা রয়েছি। সো সেই জায়গায় এসে আমরা আসলে আমাদের যে প্রভাবগুলো পড়ছে আমাদের উপরে, সেই প্রভাবগুলোর জন্য রিসার্চ মেথোডলজি বলছে কিন্তু আমরা ততটা দায়ী না, 0.03% বলছে, এবং সর্বশেষ রিসার্চ অনুযায়ী হয়তো 0.04 or 5% আমরা কার্বন ইমিশন করছি। বাট উন্নত বিশ্ব সেখানে গিয়ে আমাদের অনেক বেশি করে কার্বন ইমিশন করার পরবর্তীতে কিন্তু তাদের থেকেও আমরা বাংলাদেশ অনেক বেশি করে ক্ষতিগ্রস্ত। সো আমরা ওয়ার্ল্ডের কাছে আসলে দাবিটুকু জানাচ্ছি যে তারা যে ক্ষতিটুকু করছে, তারা যাতে সেই ক্ষতিপূরণটা, যেটা আমরা বলছি আমাদের ন্যায্য হিস্সা, সেই জিনিসটা যাতে আমাদেরকে আসলে প্রোভাইড করে, এটা ওয়ার্ল্ডের কাছে আমাদের একটা দাবি। এবং সেটার জন্য আমরা জানি এখন শুধুমাত্র বড় বড় এক্সপার্টরা না, এখন তরুণরাও কিন্তু আপনারা জানবেন কপের মতো সম্মেলনে গিয়ে আমরা আমাদের যে ভয়েস, সে ভয়েসটা রেইজ করছি। সো আমরা খুবই আশাবাদী যে বিশ্বের কাছে, এবং গত যে কপ হয়েছিল সেখানেও আমরা আসলে আমাদের ইয়াং পিপলদের জায়গা ধরে একটা ডিমান্ড চার্টার তৈরি করেছি অনেক রিসার্চের মাধ্যমে, যে কোন ব্যাপারগুলো আসলে বাংলাদেশের ক্ষেত্রে ঘটছে এবং কোন ব্যাপারগুলো আসলে প্রায়োরিটির মধ্যে রয়েছে। সো আমি মনে করছি যে বাংলাদেশের যেমন এক্সপার্টরা বাংলাদেশের জলবায়ু পরিবেশের প্রেক্ষাপটটা তুলে ধরছেন, ঠিক একইভাবে আমরা যারা যুবরা আছি তারাও দিনে দিনে আমরা নিজেদেরকে অনেক ডেভেলপ করতে পারছি, এবং আমরাও এখন বর্তমানে বিশ্ব দরবারে গিয়ে নিজেদের যে জলবায়ু ন্যায্য হিস্সা সেটার ব্যাপারে কথা বলতে পারছি। আর যদি একটু কর্মব্যস্ততার কথা বলি জলবায়ু পরিবেশ নিয়ে, যেহেতু এখন বলা হয় যে বিশ্বে সবচেয়ে বড় কোন সমস্যাটা আছে সেটা আইডেন্টিফিকেশনের প্রথম বলা হচ্ছে ওয়ার, অর্থাৎ যুদ্ধটা। যুদ্ধের পরেই কিন্তু জলবায়ু পরিবেশকে দ্বিতীয় সমস্যা হিসেবে ধরা হচ্ছে। সো ওই জায়গা থেকে আমরা ভার্নারেবল কান্ট্রি হিসেবে আমাদের কর্মব্যবস্থা অবশ্যই একটু বেশি, কেননা আমাদের অনেকগুলো ব্যাপার নিয়ে আসলে কাজ করার আছে। বাংলাদেশে জলবায়ু পরিবেশ নিয়ে পলিসি অ্যাডভোকেসিতে এখন ইয়াং পিপলরা বেশ ভালো ভূমিকা রাখছে। আমি যদি একদম মাঠ পর্যায়ের কথা বলি, সেখানে তো ইয়াং পিপলদের ভূমিকা একদমই অনেক বেশি, কারণ আমি এখন গ্রাসরুটের কথা বলি, সেখান থেকেও কিন্তু ইয়াং পিপলরা এখন এক্সপার্ট। আজ থেকে আরও 5 বছর আগে জলবায়ু পরিবেশ নিয়ে হয়তো আমরা যারা ঢাকাতে আছি তারা হয়তো বুঝলেও যিনি সাতক্ষীরাতে জলবায়ু পরিবেশের কারণে ক্ষতিগ্রস্ত, তিনি হয়তো সেই ব্যাপারটা হয়তো অবগত ছিলেন না, বুঝতেন না। হ্যাঁ, একরকমভাবে বুঝতেন না, ভাবতেন যে হ্যাঁ পরিবেশ ওনার উপর একটা হয়তো প্রভাব ফেলতেছে, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। বাট এটার জন্য আসলে আমরা কারা দায়ী সেই ব্যাপারটা হয়তো তাদের কাছে ছিল না। এখন বর্তমানে বিভিন্ন ধরনের ক্যাপাসিটি বিল্ডিংয়ের ট্রেনিং, ওয়ার্কশপ, এগুলোর মাধ্যমে মোটামুটি এখন গ্রাসরুট লেভেলও এখন আমরা সবাই মোটামুটি সচেতন, এবং আমরা জানি যে বিভিন্ন পলিসি মেকার যারা আছেন তাদের সাথেও কিন্তু তরুণদের বর্তমানে অনেক বেশি জলবায়ু পরিবেশ নিয়ে কথা হয়, আলোচনা হয়, এবং বর্তমান যে পলিসিগুলো আছে সেখানেও কিন্তু ইয়াং পিপলদের রিকমেন্ডেশনের জায়গা আছে। সো ওই রিকমেন্ডেশন দেওয়াটা একেবারেই তো সহজ ব্যাপার না একজন ইয়াং পিপলদের জন্য। সো সেখানে ইয়াং পিপলদেরকে অনেক ডেটা কালেকশন থেকে শুরু করে, অনেক রিসার্চ থেকে শুরু করে মোটামুটি ভালোই সময় দেওয়া লাগে এই জায়গাটাতে। এর বাইরে ক্লাইমেট এডুকেশন সহ আরও বেশ কিছু ব্যাপার আছে যে জায়গাগুলোতে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। সকাল থেকেই শুরু হয় সেই ব্যস্ততা। আজ নিশ্চয়ই আরও বাড়তি করে ব্যস্ততা আপনাদের থাকবে। একটা ট্রেড অফ আমার মাথায় সবসময় ঘুরপাক খায়। আমি জলবায়ু খুব কম বুঝি, খালি বুঝি আমি প্রাণ ভরে শ্বাস নিতে পারছি কি পারছি না, এই প্রসঙ্গটাই আমার কাছে মুখ্য। কোথায় নদী ভেঙে গেল, কোথায় খরার তৈরি হলো, বৃষ্টি কেন হচ্ছে না, কেন এত বেশি গরম পড়ছে, এই বিষয়গুলোর হিসেব মেলাতে একটু কষ্ট হয় খুব স্বাভাবিক, যেহেতু আমি বিষয়টা এক্সপার্ট না। তবে কিছু বুঝি, অল্প কিছু বুঝি। ট্রেড অফের কথাটা বারবার বলছিলাম, আমরা বিশ্বের কাছে নিজেদের ন্যায্য হিস্সার দাবি তুলি, কার কাছে তুলি প্রসঙ্গটা এখানে। কারণ যেই পরিমাণে কার্বন নিঃসরণের জন্য আমরা দায়ী, তার ব্যতিরেকে যেই বিপর্যয়ের সম্মুখীন আমরা হই, কোনোভাবে এই ট্রেড অফটা জাস্টিফাইড কিনা, এবং যাদের কাছে দাবি করি আসলে তারাই গুরুত্বটা বোঝেন কিনা, তারা গুরুত্বটা বুঝে এই বিষয়টাকে নিউট্রালাইজ করার জন্য কিংবা পৃথিবীর অস্তিত্ব আরও শত সহস্র বছর টিকিয়ে রাখবার জন্য তাদের করণীয়টুকু তারা নিশ্চিত করতে আগ্রহী কিনা, একটু শুনি পরিবেশ কর্মীর কাছে, তারপরে জলবায়ু কর্মীর কাছ থেকে একটু শুনি। আচ্ছা,
এখানে ব্যাপারটা হচ্ছে আসলে বিশ্ব নেতৃত্বে যারা বসে আছে তারা আসলে কতটুকু ব্যাপারটা নিয়ে ভাবছে, আমরা শুধু বলে গেলে তো আসলে হবে না। এই ব্যাপারটাকে আমি যে দৃষ্টিকোণ থেকে দেখি, শুধুমাত্র যে ক্ষতিগ্রস্ত দেশের তালিকা আমি আছি তা না, বা আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটা না। আজকে উন্নত বিশ্বে যতগুলো দেশ আছে আমরা জানি তারাও কোনো না কোনোভাবে জলবায়ু এবং পরিবেশের ক্ষতির যে শিকার, তারাও তাদের উপর একটা প্রভাব পড়ছে। এবং তারা আজ থেকে 20 বছর পর কি হবে, আজ থেকে 50 বছর পর কি হবে, তাদের কাছে কিন্তু সেই ডেটাগুলো আছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা প্যারিস এগ্রিমেন্টে বলা আছে যে 1.5 ডিগ্রির উপরে যদি আমরা উঠি তাহলে আসলে বিশ্বে আমাদের মানব সম্পদ টিকে থাকাটা হয়তো একটু টাফ হয়ে যাবে আমাদের। কিন্তু সেই এগ্রিমেন্ট তো বহু আগের, সেই এগ্রিমেন্ট নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে। আমরা গতবারের জলবায়ু সম্মেলনের কথা যদি বলি, সেখানে আমরা জলবায়ু সম্মেলনই 3 দিন বর্ধিত হয়েছে আমরা দেখেছি, যারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই দেশগুলোর চাহিদা পূরণ না করার জন্য। সবকিছু মিলে আসলে যাচ্ছে কোন দিকে? না, কেন প্রশ্নটা করছি একটু বলি, ওর সাথে যুক্ত করি। সেটা হচ্ছে গেইলর নেলসন প্রথম এই সংকটটাকে আসলে অ্যাড্রেস করেন। তিনি তৎকালীন সময়ে কিন্তু একজন মার্কিন সিনেটর ছিলেন, এখন সেই মার্কিন যুক্তরাষ্ট্র খুব স্বাভাবিকভাবে জলবায়ুর যে বিনিয়োগ বা তাদের হিস্সাটুকু দেওয়ার তাতে অনাগ্রহী কিছু ক্ষেত্রে। আসলে এই ট্রেড অফটা আমি বুঝতে চাচ্ছি, মানে আমি বুঝি না, এখানে হচ্ছে একটু জটিল ভাষায় বলতে গেলে অর্থনীতির অনেক মারপ্যাচ আছে, বিশ্ব রাজনীতির একটা ব্যাপার আছে। কারণ কেউ চায় না আসলে সেই ক্ষমতায় বসে থেকে, এখন হয়তো ইউএসএ বিশ্ব নেতৃত্ব দিচ্ছে বা ইউরোপের একটা দখল আছে সারা বিশ্বের প্রতি। এখন তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, এটা কিন্তু সম্পূর্ণ জ্বালানি নির্ভর, ঠিক আছে? সো এই জ্বালানি ব্যবস্থাপনা থেকে তারা কিন্তু বের হয়ে আসতে পারতেছে না। আজকে যদি তারা রিনিউয়েবল এনার্জিতে সুইচ করতে চায়, খুব ইজিলি যে তারা সুইচ করতে পারতেছে সেটা বিশাল অবকাঠামোগত পরিবর্তন। এখানে আরেকটা বিতর্ক আছে হচ্ছে আপনার উন্নয়নশীল দেশগুলোর সাথে, যেমন ভারত বা চীনের মতো দেশগুলোর সাথে একটা বিতর্ক আছে। হয়তো ইউএস এর মতো উন্নত কান্ট্রিগুলো বলতেছে হ্যাঁ আমরা নবায়নযোগ্য জ্বালানিতে এত বছরের মধ্যে এই জায়গাটাতে আসবো, সেখানে ভারত বা চায়নার মতো দেশগুলো তারা খুব একটা এগ্রি করছে না। কেন এগ্রি করছে না? কারণ তাদের বক্তব্য হচ্ছে তুমি তো হচ্ছে জ্বালানি ব্যবস্থাপনা দিয়ে তুমি তো উঠে গিয়েছো, এখন আমি যদি নবায়নযোগ্য দিয়ে উঠতে যাই তাহলে আমার তো আরো বহু বছর লাগবে, আরো বিনিয়োগ লাগবে। রাইট, একদম। সেই জায়গাটাতে একটা বিতর্কের জায়গা আসলে থাকে যে তুমি উঠে গিয়েছো, এখন আমাকে উঠতে হলে তো আমাকে তুমি তোমার পাল্লার দূষণটুকু করেছো, আমাকে এখন দূষণ করতে দিতে হবে। একটু জলবায়ু কর্মীর কাছে আসেন, এই ট্রেড অফটা আমি বুঝি না, আমাকে একটু বোঝাবেন। এবং আমার মতো বাংলাদেশের অনেক মানুষ বোঝে না। আমরা বিষয়টা হচ্ছে যে আমরা দেখি এই যে COP29 যেটা বেকু আজারবাইজানে হয়েছিল, সেখানে আমরা দেখেছি আমরা কিন্তু আমাদের দাবি দেওয়া কিন্তু যৌক্তিক, কিন্তু আমরা দেখি যারা এই দাবি দেওয়াগুলো পূরণ করবে তাদের দিক থেকে সদিচ্ছার অনেক বেশি অভাব। তো তাদের অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে, তারা আমরা কখনো কখনো আমাদেরকে বলে যে তোমরা এত বেশি চাচ্ছ কেন, বা তোমাদের হচ্ছে এই যে এই টাকা নিয়ে তোমরা কি করবে আমাদেরকে দেখাও। কিন্তু তারা আসলে কখনো এইটা বলে না যে ঠিক আছে তোমরা কি চাচ্ছ, আমরা তোমাদেরকে সহযোগিতা করছি এবং আমাদের যে দায় পৃথিবীর প্রতি, মানুষদের প্রতি, সেই জায়গাটুকু আমরা করব। কিন্তু দেখা যাচ্ছে এই যে বিশ্ব রাজনীতি অন্যকে দাবিয়ে রাখার যে চিন্তা ভাবনা, যে চিন্তা চেতনা, সেই জায়গা থেকে তারা অনেক কিছু নিতে চায় না। কারণ হচ্ছে তারা যখন অবকাঠামোগত উন্নয়নের কথা বলবে যে আমরা হচ্ছে আগামীকাল থেকে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করবো বা আমরা এই জায়গায় বেশি বিনিয়োগ করবো, দেখা যাচ্ছে তাদের কিছু কিছু ক্ষেত্রে তারা আসলে অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাবে। কিন্তু তারা এটা কখনোই চায় না। যখন তারা এই যে আমরা দেখি এই যে বর্তমান পৃথিবীতে যে যুদ্ধ, সেখানে কিন্তু রাজনৈতিক অনেক প্রেক্ষাপট থাকে এবং যখন তারা হচ্ছে ন্যায্যতার পৃথিবী নিয়ে চিন্তা ভাবনা করবে, সেই যুদ্ধের জায়গাগুলো তাদেরকে সমাপ্ত করে দিতে হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের হচ্ছে অস্ত্র ব্যবসা, যেই বিশেষ করে তাদের ব্যবসাগুলো হবে না, তাদের অর্থনৈতিক কাঠামোগুলো ভঙ্গুর হয়ে যাবে। যেই কারণে আসলে তারা চাচ্ছে না যে আমরা অন্যদের যে চিন্তা চেতনা, অন্যদের যে সুযোগ সুবিধা বা মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, মানে পৃথিবীকে বাঁচিয়ে রাখবো কিনা সেই চিন্তা করে পৃথিবীকেই বেঁচে দিচ্ছি আমরা। জি, সেটাই হচ্ছে। আমরা আরো আলাপ আলোচনা করব, একটা ছোট্ট বিরতিতে আমাদেরকে যেতে হচ্ছে। লোকালয়ের এক কোণে আগুন লাগলে পুরো লোকালয় পড়ে, এতটুকু যারা এখনো বুঝতে পারেননি তাদের মাথায় রাখাটা জরুরি। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি, তারপরে কঠিন বিষয়গুলো সহজ করে বলবার চেষ্টা করব। থাকুন সাথে, ফিরছি একটু পর। আর একবার আমন্ত্রণ সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, সঙ্গে আমি জান্নাতুল কলি আছি, জুলহা জুবাইর আছি। চমৎকার 3জন চেঞ্জ মেকার আমাদের সাথে আছেন এবং তাদের পরিচয় করে দিতে বারবার আমি খুব আগ্রহী। আরেকবার মনে করাচ্ছি, আমার ডান দিকে আছেন দিন মোহাম্মদ রিয়াদ, যিনি একজন জলবায়ু কর্মী। পাশেই রয়েছেন আজিজুল তমা, যিনি সমাজকর্মী, এবং একই সাথে আছেন মোহাম্মদ সোহানুর আমিন, যিনি পরিবেশ কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বা করবার প্রচেষ্টায় রয়েছেন। একটু আমরা তমার কাছে যেতে চাই। তমা, খুব স্বাভাবিকভাবে সমাজের একটা বিশাল বড় প্রভাব রয়েছে, সমাজে সচেতনতা তৈরি করবার একটা বিশাল প্রভাব রয়েছে। যদিও আমার কাছে মনে হয় বাংলাদেশ প্রেক্ষাপটে কথাগুলো একদমই ফিকে। আমি যদি পুরো জাতিগোষ্ঠী মিলে আরও 5 গুণ করেও বাড়তি দূষণ করতে থাকি, তাতেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে উন্নত বিশ্ব যে দূষণ করছে তার ধারে কাছে কিছু আমরা না। তবুও আমরা অনেক বেশি সুনাগরিক, তবুও আমরা অনেক বেশি সচেতন। এই সচেতন করে তোলবার ক্ষেত্রে একজন সমাজকর্মী হিসেবে আপনারা বিশাল দায়িত্ব পালন করেছেন। সমাজের প্রতিফলনটা একটু শুনবো ভাই। এখানে যদি প্রথমে আলোচনা করতে যাই,
আমি ঢাকায় বসে এখন স্টুডিওতে যে কথা বলছি, এই কথা বলাটা আর বরিশালের মেহেন্দিগঞ্জে যে নদী ভাঙন এলাকায় যে কথা বলা, এটা মোটেই একরকম না। প্রেক্ষাপটই আলাদা, প্রেক্ষাপটটা সম্পূর্ণই আলাদা। আবার যদি আপনি চিন্তা করেন যে ফেনীতে যে বন্যা হয়ে এই অবস্থা হবে, এটা কিন্তু আমরা কেউ কোনোদিন ভাবি নাই। আমরা আর্থসামাজিক উন্নয়নে কাজ করি, আমরা এই ইমার্জেন্সি রেসপন্সে কাজ করি। আমরা জানি ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস যা হবে পটুয়াখালী, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এইসব অঞ্চলগুলোর উপর কোস্টাল বেল্টটা হবে বেশি, কিন্তু ফেনী একদম পানির নিচে থাকবে এটা কিন্তু আমরা জানতাম না। খুব স্বাভাবিক। কুমিল্লার কথা যদি বলি, ফেনীর কথা যদি বলি, অপেক্ষাকৃত উঁচু স্থলভূমি বাংলাদেশের, এটা প্লাবিত হওয়াটা খুব ভয়ঙ্কর। প্লিজ বলছিলেন, গতবারের বন্যাই তো আমরা দেখেছি কি ভয়াবহ চিত্র, বিভৎস একটা চিত্র দেখেছি। তোমা প্লিজ বলছিলেন। একই রকম ভাবে বলতে চাই যে আমরা যখন কাজ করি, আমাদের যে সমাজ উন্নয়নের যে চিন্তা, এটা আসলে চিন্তাটা আসে কমিউনিটি থেকেই, যে সেখানে আসলে আমাদের কি দরকার। আমরা একটা রিসার্চ করেছি, আমরা লাল সবুজ সোসাইটি একটা অর্গানাইজেশন আমাদের, সেখান থেকে আমাদের একটা ব্যক্তিগত একটা রিসার্চ ছিল, বেয়ারফুট রিসার্চ। তো ওখান থেকে আমরা বরিশাল সিটিকে নিয়ে আমরা একটা রিসার্চ করি। 91% মানুষ জানে না যে তারা জলবায়ু দ্বারা তারা জলবায়ু পরিবর্তনের শিকার, এটা তারা জানেই না। তারা জানে যে পানি ওঠে, তারা জানে যে পানি চলে যায়, নদী ভাঙন হয়, কেন হয়, বা এটা যে জলবায়ু কোনো একটা টার্ম আছে বা জলবায়ু পরিবর্তনের কোনো একটা প্রভাব আছে, এটা তারা জানে না। এটা 91%। তার মানে বলাই যায় যে যদি সেই হিসাব করা যায়, অধিকাংশ মানুষ এটা জানেই না। তাহলে কেউই ধরে নেওয়া যায় একরকম কেউই জানেন না তারা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইউনিসেফের জানলে অবাক হবেন, ইউনিসেফের একটা রিপোর্টে আমরা দেখলাম যে 3 কোটি শিশু তারা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আছে। সো আমাদের আসলে কাজটা ওই জায়গাতে। আমরা যখন সমাজ উন্নয়নের কথা চিন্তা করি, আমরা ভবিষ্যতের কথা ভাববো, আমরা শিশুদেরকে নিয়ে কাজ করি। যারা আসলে পৃথিবী থেকে কিছু নিতেই পারলো না, তাদেরকে পৃথিবীতে জীবনই দিয়ে দিতে হচ্ছে, সেই জায়গা থেকে নিশ্চয়ই দায়িত্বটা আমাদের অনেক বেশি। একদমই ঠিক বলেছেন। আমার 2 প্রজন্ম আগের যারা ছিলেন, আমি যদি আমার দাদি বা নানির কথা চিন্তা করি, তারা কিন্তু ভাবে নাই, কিন্তু তারা যেটা করেছে সেটা পরিবেশের জন্য ক্ষতিকর ছিল না, কারণ তারা কিছু করলে ওটা পরিবেশের জন্য ক্ষতিকর কোনো প্রভাব ফেলতো না, কারণ তখন পর্যাপ্ত পরিমাণ বৃক্ষ বা এত শহরায়ন ছিল, সবুজায়ন ছিল, যথেষ্ট পরিমাণ সুপেয় পানি ছিল। এখন শুধুমাত্র আমরা শিশুদের জন্য আমাদের এডুকেশন প্রোগ্রাম আছে, যে তাদেরকে আমরা জানাই যে জলবায়ুটা আসলে কি এবং তোমাদের এখানে কি করণীয়, তোমরা কি কি করবা, তোমাদের কিছু কিছু ছোট ছোট অভ্যাস একদম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একদম গ্লোবালি এটা এফেক্ট করতে পারে। সো শিশুদেরকে আমরা এগুলো জানানোর চেষ্টা করি বিভিন্ন ট্রেনিং বা সেশনে। আমরা ডাউনস্ট্রিমের মানুষজন যদি ডিসিপ্লিন হই, তাহলে আপস্ট্রিমের মানুষজন যদি ডিসিপ্লিন না হয়, আমাদের জীবন সহজ হবে? খুব একটা হওয়ার কথা না, কিন্তু তারপরেও আলোচনায় আসি। এই বাস্তবতাটাই আসলে শুনতে যাচ্ছিলাম আমিনের কাছে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন রয়েছে পরিবেশ কর্মীর কাছে। আমরা আসলে এই যে পুরো বিষয় নিয়ে এখন যতক্ষণ পর্যন্ত কথা বললাম, আমরা বললাম মানুষ হিসেবে আমাদের কি করবার রয়েছে, আর উন্নত বিশ্ব আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, আমরা সেই ক্ষতি নিয়ে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি, তাই তো আলোচনার এই অবধি। কিন্তু এই সাথে সাথে পুরো পৃথিবীর প্রেক্ষাপটে মানব জাতি যতখানি গুরুত্বপূর্ণ, একই রকমভাবে কিন্তু প্রাণ প্রকৃতি পরিবেশও গুরুত্বপূর্ণ। শুধুমাত্র গাছ লাগিয়ে যে পরিবেশ রক্ষা করা যাবে তা কিন্তু না, পরিবেশ রক্ষা করতে প্রাণীকুলেরও দরকার রয়েছে। এরকম অনেক প্রাণীকুল রয়েছে যাদের কারণে আমরা হয়তো সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারছি, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। সেই জায়গাতেও কিন্তু চিন্তার যে জায়গাটা, কথা বলার যে জায়গাটা, সেটা স্বাভাবিকভাবে অনেক পিছিয়ে। আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলি, আমরা কথা বলি গাছ নিয়ে, আমরা কথা বলি জলবায়ু নিয়ে, আমরা কথা বলি পরিবেশে যেই পরিমাণ নিঃসরণ হচ্ছে, জলবায়ু নিঃসরণ হচ্ছে, সেই জায়গাগুলো নিয়ে। পরিবেশ কর্মী হিসেবে প্রাণ প্রকৃতি পরিবেশ বাঁচিয়ে তুলবার যেই জায়গা, সেখানে কতখানি আলোচনা হয় জানতে চাই। আচ্ছা, ওকে, আমি প্রথমত একটু আপ এন্ড ডাউন স্ট্রিমের কথা যদি একটু আনি, সেটা হচ্ছে তাহলে আরেকটা প্রশ্ন করব। হ্যাঁ প্লিজ, আপনি শেষ করেন। আচ্ছা, প্রথমত হচ্ছে ডাউন স্ট্রিম থেকে আসলে আপ স্ট্রিমে যে যাওয়ার ব্যাপারটা, দেখেন আজ থেকে আরো 7 থেকে 8 বছর আগের কথা যদি আমি বলি, আমরা যখন কাজটা জলবায়ু পরিবেশ নিয়ে কাজ শুরু করি, তখন আমরা এমনও পেয়েছি যে বাংলাদেশে আসলে দারিদ্রতা যেখানে সেখানে জলবায়ু পরিবেশ নিয়ে কাজ করাটা একটু বিলাসিতার ব্যাপার। এই ধরনের কমেন্টস কিন্তু আমরা ফেসবুক মিডিয়াতে অনেক পেয়েছি। তো সেই জায়গা থেকে কিন্তু বর্তমানে সেই ইয়াং পিপলদের কথা যদি আমি বলি বা ম্যাস পিপলের কথা বলি,
একটা সংখ্যক মানুষ কিন্তু এই পরিবর্তনের জায়গাটাতে আসছে, বোঝার জায়গাটাতে আসছে। এবং আমরা সর্বশেষ যদি গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক করি, আপনারা হয়তো বা জেনে থাকবেন সারা বিশ্বব্যাপী দুটো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক হয়, একটা হচ্ছে মার্চ এপ্রিলের দিকটাতে হয়, একটা হচ্ছে সেপ্টেম্বর সময়টাতে হয়। এবারের গ্লোবাল স্ট্রাইক কিন্তু ঢাকায় প্রায় 1000 খানেক তরুণরা হচ্ছে নেমে এসেছিল জলবায়ু পরিবেশের দাবি নিয়ে। সো এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা হওয়ার কারণে আমি মনে করতেছি এখন ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিমে এখন যেই প্রেশার গ্রুপটা, সেই প্রেশার গ্রুপটা কিন্তু অলরেডি তৈরি হয়েছে। এবং এই যে দেখেন মিডিয়া থেকে শুরু করে আজ থেকে আরো 5-7 বছর আগে আমরা খুব একটা হয়তো বা মিডিয়ার কানেক্টিভিটি জলবায়ু পরিবেশ নিয়ে যতটা না ছিল, কথা বলার জায়গাও কম ছিল তুলনামূলকভাবে। একদমই। সো সেই জায়গাটাতে কিন্তু অনেক বেড়েছে। এবং আপনি আজকে বিভিন্ন ধরনের পলিসি ডেভেলপমেন্টে যান, ইয়াং পিপলদের কিন্তু জন্য একটা হলেও চেয়ার হয়তো বা ছেড়ে দিচ্ছে বা ফাঁকা করছে, যে হ্যাঁ ইয়াং পিপলরা আসলে কি দাবি করছে, তারা তো মাঠে কাজ করছে, তাদের কথাটা কি আসলে, সেই জায়গা কিন্তু এখন শোনা হচ্ছে। সো আমি মনে করছি এখন ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিমে একটা প্রেশার গ্রুপ তৈরি হয়েছে গত 5-7 বছর বা 10 বছরে, এবং সেটার একটা রেজাল্ট আমরা হয়তো বা দেখতে পাচ্ছি বা এবং সামনে আরও দেখতে পারবো। এবার একটু যদি প্রাণ ও প্রকৃতির ব্যাপারটাতে আসি, আমাদের জলবায়ু পরিবেশ শুধুমাত্র মানুষকে নিয়ে তো না, অবশ্যই একটা বাস্তু সংস্থান আছে, আমরা জানি। সো এটা একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা একটা অংশ শুধুমাত্র। এবং এই অংশটা সবচেয়ে বেশি হয়তো আমরা বলি গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা ইসলামিকভাবে বলতে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন। তো সেই জায়গা থেকে আমরা একটা বড় রোল প্লে করি হয়তো। এবং জলবায়ু পরিবেশের শিল্প বিপ্লবের পরবর্তীতে জীবাশ্ম জ্বালানির যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা পরিবেশের উপরে করেছি, প্রাণ প্রকৃতির উপর করেছি। আমার কাছে সবচেয়ে মজা লাগে এক্সাম্পল হিসেবে হচ্ছে, দেখেন করোনা যখন ছিল সে সময়টাতে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়েছিল, তখন সব অফিস আদালত কলকারখানা যখন কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছিল, পরিবেশ কিন্তু অনেক শীতল ছিল। এবং আমরা দেখেছি ইউএসএ তে এমন হয়েছে যে রাস্তায় হচ্ছে প্রাণীরা বের হয়ে চলে আসতেছেন, হ্যাঁ তারা খুব ইজিলি ঘোরাফেরা করছেন। বাট এখনকার দৃশ্য দেখেন, একটা হয়তো বনাঞ্চলের আশেপাশে প্রাণ প্রকৃতি খুব একটা বেশি যে দেখা যায় তা কিন্তু না। আজকে ঢাকাতে আজ থেকে আরো 20 বছর আগে যে পরিমাণ পাখি ছিল, সেই পরিমাণ পাখি কিন্তু আমরা দেখতে পাই না। বাংলাদেশে আজ থেকে আরো 20 বছর আগে এখন দেখা যায়, কাকও খুব একটা দেখা যায় না। এই যে মৌমাছি আগে অনেক ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু এখন নেই। ইউএসএ তে বলা হচ্ছে মৌমাছি অন্য কান্ট্রি থেকে তারা নিয়ে আসার চেষ্টা করছে, তাদের কান্ট্রিতেও নেই এখন অনেকটা বলা যায়। সো এগুলো কিন্তু আমাদের এই শিল্প ব্যবস্থাপনার কারণে দিনে দিনে হারিয়ে যাচ্ছে। সো ওই প্রাণীকুলকে বা প্রাণ প্রকৃতিকে যদি আমরা আসলে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের যেই বাস্তু সংস্থার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু একটা ব্রেক হবে, এবং সেই ব্রেকের প্রভাব কিন্তু আমার ব্যক্তি মানুষটার উপরে এসে সরাসরি পড়বে। যাই হোক সোহানুর, এই প্রসঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আপনি শিল্পায়নের কথা বলছিলেন, আমি 1960 থেকে একটা প্রসঙ্গ টেনে আনতে চাই, তবে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। আরও একবার আমন্ত্রণ, সকালের বাংলাদেশ দেখছেন দর্শক কলি এবং জোবাইর আপনাদের সঙ্গে আছে। সেই সঙ্গে আমাদের সঙ্গে 3 জন অতিথি আছে। আজকে আমরা কথা বলছি দীন মোহাম্মদ রিয়াদের সঙ্গে। আছেন জলবায়ু কর্মী হিসেবে তিনি আজিজুন তমা, আছেন একজন সমাজকর্মী, একই সাথে আছেন মোহাম্মদ সোহানুর আমিন, পরিবেশ কর্মী। দর্শক, একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, কিন্তু আপনারা আমাকে ক্ষমা করে দিতে হবে। আমি বিষয়টা নিয়ে প্রচণ্ড বিরক্ত, তাই আমি যখনই পরিবেশ বিষয়ে কথা হয় প্রচণ্ড স্যাটায়ার করে প্রশ্ন করি, কারণ আমাদের খুব বেশি করার কিছু নেই ভুক্তভোগী হওয়া ছাড়া। হিস্সাটুকুও জীবনে পাবো বলে মনে হয় না, কারণ যারা দেবার তারা দিতে আগ্রহী না। এই জায়গায় প্রশ্ন আমার সোহানের কাছে। সোহান, আপনারা 3 জন মিলেই উত্তর দিতে পারেন। 1960 সালের কথা বলতে চাই, যখন শিল্পায়নের একটা বিশাল বিপ্লব হলো, যুক্তরাষ্ট্র একের পর এক নতুন কলকারখানা তৈরি করতে শুরু করলো, কার্বন নিঃসরণের মাত্রা বাড়াতে শুরু করলো, তারাই রিয়েলাইজ করলো যে না, একটা বিশাল বিপদ হয়ে যাচ্ছে। দে স্টপড ইট। তারা ডিসেন্ট্রালাইজ করলো বিষয়টিকে। চায়নার মতো দেশে প্রাতিষ্ঠানিক উন্নয়ন শুরু হলো, কলকারখানা শুরু হলো, বাংলাদেশ সেই কাতারে এসে যুক্ত হলো, তৈরি পোশাক শিল্প, সবকিছু মিলিয়ে মিশিয়ে ডিস্ট্রিবিউটেড ভাবে তখন পলিউশনটা ছড়িয়ে পড়লো পুরো বিশ্বে। এখন 2025-এ এসে নতুন ট্যাক্সেশন নীতির মূলে যেটা রয়েছে, দাবি করা হচ্ছে আভ্যন্তরীণ উন্নয়ন শুধু না, আভ্যন্তরীণ উৎপাদনকে আমরা অনুপ্রাণিত করতে চাই, তাতে কার্বন নিঃসরণ আবার বাড়বে, ভয়াবহ বাড়বে। এবার এইটা নিয়ে আপনাদের একটু টেক হোমটা শুনতে চাই, একটু স্টেকটা শুনতে চাই আপনাদের। প্রথমে সোহানের কাছ থেকে শুনি। সরি, কঠিন প্রশ্ন হলে দুঃখিত। প্রথমত হচ্ছে ইউএসএর যে ব্যবস্থাপনাটা, তারা সবসময় হচ্ছে একদম 60-এর দশক থেকে যে শিল্প বিপ্লবটা শুরু হয়েছে, তারা সেটাকে ডিসেন্ট্রালাইজ করেছে, যেটা ভাইয়া মেনশন করলেন। এখন এসে তারা সেই ব্যাপারটাকে আবার কোনো না কোনোভাবে হচ্ছে প্রমোট করতেছেন। এখন কথা হচ্ছে ইউএস তারা সবসময় হচ্ছে একটা লং টার্ম প্ল্যান করে চলে হয়তোবা, এবং সেখানে তারা হচ্ছে জলবায়ু পরিবেশকে কতটুকু প্রায়োরিটি দেওয়া প্রয়োজন, তাদের হয়তো বিভিন্ন রিসার্চ মেথোডলজি বা রিসার্চ অর্গানাইজেশন বা হচ্ছে যারা এক্সপার্ট তারা বলছেন ঠিকই, বাট সরকার ব্যবস্থাপনায় যারা বসে আছেন তারা কিন্তু সেই জায়গাটাতে তোয়াক্কা না করে তারা প্রায়োরিটিটা দিচ্ছেন
তাদের অভ্যন্তরীণ যে অর্থনৈতিক ব্যবস্থাপনা সেটাকে কিভাবে আসলে ডেভেলপ করা যায়। কিছুদিন পরে টাকা খেতে শুরু করবে। রাইট, একদমই। তাদের যে ব্যবস্থাপনা আছে, তারা যে ওয়ার্ল্ডের উপর একটা লিডারশিপটা রেখেছে, সেই লিডারশিপটাকে ধরে রাখার জন্যই হয়তো বা তাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা সেই জায়গাটাকে তারা আবারও আগের মতোই একইভাবে প্রমোট করতেছে। তার ওই জায়গাটা চাপিয়ে দেওয়ার নীতিটা তারা আবার প্রমোট করছে। একটু শুনি আমরা অবশ্যই এই জায়গায় ছোট্ট করে 30 সেকেন্ড। হ্যাঁ, আমি জানি এই জায়গা আসলে তারা সবসময় যেটা চায় অন্যকে ডোমিনেট করতে চায়, তারা চায় তারাই শাসক হিসেবে থাকুক এবং তাদের উপরে যেন কেউ না থাকুক। যেটা আমরা একটু আগে আমরা বলেছিলাম যে ফিলিস্তিনের উপরে যে ধরনের নির্যাতন হচ্ছে, তারা চাইলে কিন্তু অনেকটা বন্ধ করে দেওয়ার মতো একটা পথ তাদের কাছে আছে, কিন্তু তারা সেটা করবে না, অনুপ্রাণিত করছে বরং তারাই চাচ্ছে এটা আরো বেগবান হোক। এবং তারা আমরা দেখেছি এই যে ডোনাল্ড ট্রাম্প, তিনি অনেক আর্টিফিশিয়াল ভিডিও তিনি তার এক্সে অনেকবার শেয়ার করেছেন। তো এইগুলো আসলে মানে এগুলোই বোঝায় যে আসলে তারা চাচ্ছে ডোমিনেট করার জন্য। এবং এই বর্তমানে যে তারা ট্যাক্সের যে খেলাটা শুরু করেছে, এটা আসলে আমাদের জন্য, আমরা এই পর্যন্ত জলবায়ু কর্মীরা বা পরিবেশ কর্মীরা যে পরিমাণ অবদান রাখতে পেরেছিলাম, আমার মনে হয় এই ধরনের সিদ্ধান্তের পর আমাদের অবদানটুকু ধূলিসাৎ হয়ে যাবে খুব শীঘ্রই এবং খুব তাড়াতাড়ি পৃথিবী আবার একটা দুর্যোগপূর্ণ পরিবেশে চলে যাবে। আচ্ছা, আর আজকের দিনের গুরুত্ব নিয়ে একটু জানতে চাই। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের দিনে কি কি আনুষ্ঠানিকতা থাকছে, জনসচেতনামূলক কোনো কাজ আপনারা করছেন কিনা, কি করছেন আজকের দিনের গুরুত্ব? ওকে, আমি যদি একটু বলি, তিনজনের কাছ থেকে শুনবো, 30 সেকেন্ড করে প্লিজ। প্রথমত হচ্ছে আজকে সকাল 10টায় আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা হচ্ছে একটা ফ্রেশ ব্রিফিং হচ্ছে এবং সেখানে ইয়াং পিপলরা আমরা সবাই পার্টিসিপেট করব ফ্রেশ ব্রিফিং, এবং সেখানে হয়তো বা আমরা আমাদের কিছু দাবি হচ্ছে হয়তো বা তুলে ধরবো ধরিত্রী দিবস উপলক্ষে। 2টা থেকে আরেকটা প্রোগ্রাম আমরা প্ল্যান করছি, যেটা হচ্ছে ডিএনসিসির সাথে, উত্তর সিটি কর্পোরেশনের সাথে ডিএনসিসিতে এই প্রোগ্রামটা আমরা করব, যেখানে আমরা প্রোগ্রামটা ডিএনসিসি থেকে শুরু করে এর পরবর্তীতে সেখান থেকে বের হয়ে একটা র্যালির মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছি এবং সেটাকে আমরা বলছি ওয়াক ফর দ্য আর্থ। এবং এটার পরবর্তীতে আমরা 25 তারিখে আরেকটা প্রোগ্রাম রেখেছি, বাংলাদেশ আর্থ সামিট, একটা সামিট আমরা করছি এবং সেটা এবারে ঢাকায় করছি না, একটু ঢাকার বাইরে গিয়ে করছি, আমরা বরিশালে করছি আর কি। এইটুকু এখন পর্যন্ত আর্থ সামিট নিয়ে আমাদের ইন থেকে পরিকল্পনা। আমি যদি বলি এর বাইরে আরো অনেকগুলো অ্যাক্টিভিটিতে হয়তো বা আমাদের জয়েন করা হবে। তোমার কাছ থেকে একটু শুনি আর বাড়তি কিছু। আমার দিক থেকে আসলে বলার জায়গাটা একই রকম, কারণ আপনারা হয়তোবা জানেন যে তরুণ সংগঠনগুলো এখন খুবই একত্রিতভাবে কাজ করে। তো আমাদের প্ল্যান কিছুটা একই রকম, তবে ঢাকার বাইরের কিছু প্ল্যান আমাদের থাকে আলাদা। যেমন আমাদের চট্টগ্রামে যারা কাজ করে লাল সবুজ সোসাইটির, ওরা গত বছর আমি দেখেছিলাম যে ওরা গাছের সাথে পানি বেঁধে দিচ্ছে, মানে পাখিদের খাওয়ার জন্য আর কি, যাতে পাখিরা ওখানে ছোট্ট পরিবর্তন বা পরিবর্তন। ইয়েস, এভাবে আমরা আসলে পৃথিবীকে সুন্দর রাখার চেষ্টা করছি। শুধু আজকের দিবস উপলক্ষে না, আমরা প্রতিদিনই গাছের পরিচর্যা করি, প্রতিদিনই গাছ রোপণ করি। সেই ধারাবাহিকতা আজকেও আমাদের একটা কমিউনিটি আছে মিশন গ্রিন বাংলাদেশ এবং 55 কদমতলা থেকে তারা কাজ করতেছে। যদি আমি আজকে যেটা প্রথমে বলেছিলাম, যদি আমি আজকে এখানে না আসতাম তাহলে আমি সেখানেই থাকতাম। আপনাকে ছেড়ে দিচ্ছি, আমরা এখনই ছেড়ে দেব, আপনি চেয়ে যুক্ত হতে পারেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা ভাবছেন এবং পরিবর্তনের কাজ করছেন। এটা দর্শকদের বলতে চাই, পৃথিবীটা কখনোই আমাদের ছিল না। আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে নিশ্চয়ই এটা স্পষ্টতভাবে আপনি বিশ্বাস করেন আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছিল। পৃথিবী যেই প্রাণ প্রকৃতির, পৃথিবীটা তাদের জন্যই ছিল। আমি আপনি সামঞ্জস্য নষ্ট করেছি, আমি আপনি সহ অবস্থানে থাকার যে সুযোগটা ছিল তা প্রতি মুহূর্ত নষ্ট করছি। এবং আগামী প্রজন্ম একদিন আপনাকে আমাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে আমরা কি করলাম। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কি করেছি তা নিয়ে যদি চিন্তা এখনই করবার সুযোগ আমাদের থাকে তাহলে শুরু করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের পৃথিবীকে ভালোবাসি, কারণ পৃথিবী কিন্তু আমাদেরই মা। পৃথিবী বাঁচলে আমরা বাঁচবো। কোভিডের সময় খুব বড় করে, খুব বেশি করে, খুব ভেতর থেকে আমরা সেটা অনুভব করতে পেরেছিলাম। আরও একবার মনে রাখি, অতীত থেকে শিক্ষা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হয়। ভাবুন, ভাবলে মাথা খোলে। শুভ সকাল।